विद्या बागची। नहीं विद्या, वी नॉट अ बी। मैडम कलकाता में विद्या विद्या सब एक सेम फिल्म। নায়িকা মানেই গ্ল্যামার আর স্লিম ফিগার। মেয়েটাকে বলা হচ্ছিল কি কুৎসিত, হিরোইন হওয়ার যোগ্য নও। একসাথে বাদ পড়েছিল 12টা সিনেমা থেকে। অপমানিত হয়ে সুদূর কেরল থেকে ছুটে এসেছিল বাংলায়। ও বাঙালি মেয়েটা কেরিয়ার শুরু করেছিল কম বাজেটের বাংলা সিনেমা দিয়ে। আজকে সেই মেয়েটাই বলিউডের শেরনি পরিণীতা থেকে ডার্টি পিকচার। তার প্রতিটি ছবিতে তিনি একাই 100। বিদ্যা বালান। কিন্তু পর্দাশিল্পের বাস্তব জীবনটা কতটা কাটায় ভরা জানেন? কিন্তু বিদ্যা বালানের পশ্চিমবঙ্গের উপর কেন এতটা টান? সমস্ত অপমানের জবাব দিতে কেন ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন বিদ্যা বালান? हम शरीफों के यहाँ उन्हें धंधे वाली कहते हैं, वेश्या। Now just get out of here! আজকে সেই গল্পটাই থাকছে বিদ্যা বালান দা আনটোল্ড স্টোরি। আজকে শোনাবো এই বিনোদন গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে। मेरी हालत रेगिस्तान में भटके उस प्यासे मुसाफिर की तरह है, जिसे कदम कदम पर पानी नजर तो आता है, पर वो सहराब होता है। 1979 সালের 1 জানুয়ারি কেরলের পালকরের একটি গ্রামে তামিল পরিবারে জন্ম বিদ্যা বালানের। পিতা পি আর বালান ডিজে কেবল প্রতিষ্ঠানের সহসভাপতি এবং মা একজন গৃহিণী। তারা 2 বোন প্রিয়া ও বিদ্যা। বিদ্যার দিদি বাবার দেখানো পথেই চলল, কিন্তু বিদ্যার স্বপ্ন সম্পূর্ণ ভিন্ন। ছোট থেকে টিভির মধ্যে মধুবালা সাবানী মাধুরীদের দেখে বড় হয়েছেন তিনি। তার খুড়তুতো বোন প্রিয়া মণি ও দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় তারকা। বিদ্যার স্বপ্ন তিনিও একদিন নায়িকা হবেন, কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ে, লেখাপড়ায় মন দিতে হবে। বিদ্যাও কোন দিন পড়াশোনায় কোন খামতি রাখেনি। স্কুল, কলেজ, তারপরে ইউনিভার্সিটি, মাস্টার ডিগ্রি অর্জন করেন সমাজবিজ্ঞানে। কিন্তু তা বলে তো স্বপ্নকে মেরে ফেলা যায় না। তাই কলেজে উঠতে না উঠতে শুরু করেন অডিশন। বাড়ির সামনে সাই বাবার মন্দিরে প্রার্থনা করতেন তিনি। মাত্র 16 বছর বয়সেই পেয়ে যায় প্রথম প্রজেক্ট। কিন্তু দুর্ভাগ্য, সেই সিরিয়ালের কয়েকটি পর্ব শুট করার পর হয়ে যায় বন্ধ। কিন্তু তাতেও থেমে গেলেন না বিদ্যা বালান। যেখানে অডিশনের সুযোগ পেতেন ছুটে যেতেন। 15-16 টি টেলিভিশন বিজ্ঞাপনে এবং ইউফোরিয়া ও শুভা মুৎকালের মডেল হিসেবে কাজ করে খানিকটা মুখ চিনিয়েছিলেন বিদ্যা। কিন্তু বড় প্রজেক্ট তো বাকি ছিল। সেটাও চলে আসলো 1995 সালে একতা কাপুরের হাত ধরে। সিরিয়ালের নাম হাম 5। রাধিকা মাথুরের ভূমিকায় বিদ্যা বালান। দারুণ হিট করেছিল সিরিয়ালটা, কিন্তু ব্যক্তিগত বিদ্যা বালানের বিশেষ কিছু ফায়দা হলো না তাতে। হাম 5 সিরিয়ালটা বিদ্যা বালান কন্টিনিউ করতে পারেনি। কলেজের চাপে সিরিয়ালটি ছাড়তে হয়। হাত খরচ জোগাড় করত বিজ্ঞাপনে মডেলিং করে। তারপর সুযোগটা আসে মোহনলালের চক্রম ছবিতে। শুটিংও শুরু করেছিলেন প্রথম ছবি, তাই স্বপ্ন ছিল প্রচুর। কিন্তু আচমকাই ছন্দপতন। হঠাৎ খবর এলো বিদ্যা ছবি থেকে বাদ। তাকে রিপ্লেস করেছে অন্য নায়িকা। শেষে তো চক্রম ছবিটাই বন্ধ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার, গোটা দায়ী চেপে গেল নবাগত বিদ্যা বালানের ওপর। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে বিদ্যা বালান হয়ে গেলেন অপা চক্রম সিনেমার সুবাদে। 12টি ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। একসাথে হাতছাড়া হয়ে যায় প্রতিটি ছবি। এক প্রযোজক তো মুখের উপর বলে দিয়েছিলেন, বিদ্যা কুৎসিত মেয়ে নায়িকা হতে পারে না। ক্যান ইউ ইমাজিন কাউকে মুখের উপর বলা কুৎসিত? একটা মানুষের ভেঙে পড়ার জন্য যথেষ্ট নয় কি? ভেঙে পড়েছিলেন বিদ্যা, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতেন। কিন্তু তবুও হাল ছাড়েননি। নতুন করে শুরু করতে নতুন উদ্যমে বিদ্যা বালান চলে আসেন আমাদের বাংলায়, এবং তখন থেকেই শুরু হয় বিদ্যার বং কানেকশন। বাঙালি ইন্ডাস্ট্রিতে খুব সহজে আপন করে নিয়েছিল এই অবাঙালি মেয়েটাকে। বাকিদের মতন ধূর ছাই করেনি, উল্টো দিয়েছিল প্রথম ছবি, এবং দ্বিতীয় সুযোগটা এসেছিল এই বাঙালি পরিচালকের হাত ধরেই। তিনি প্রদীপ সরকার মাস্টারপিস একটি ছবি করেছিল এই বিদ্যাকে নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বন পরিণীতা, এই ছবিতেই বিদ্যাকে চিনেছিল বলিউড। রিজেকশন পাওয়ার পর একের পর এক সাফল্য এসেছিল বিদ্যার ঝুলি। কেমন ছিল সেই সাফল্যের গল্পটা?
तनख्वाह कस्टर्ड डाली बची है पूरे 8 आने धुन सुनाओ ना। একেবারে স্বপ্নের মতো। তখনও ক্যাসেটের যুগ শেষ হয়নি। সিডি প্লেয়ারের রমরমা। পরিণীতা গানের অ্যালবাম মিউজিক স্টোর এর একদম প্রথম সারিতে হু করে বিকিয়েছিল অ্যালবামের ক্যাসেট। টিভিতে মিউজিক চ্যানেলে শুধু পরিণীতার গান, বিশেষ করে কিউ বলে প্রিয়া বলে। অনেকদিন পরে হট কেকের মতো বিকিয়েছিল পরিণীতার অ্যালবাম। শ্রোতা দর্শকদের সামনে বারবার ফিরে ফিরে এসেছিল গঙ্গা হাওড়া ব্রিজে নৌকায় শেফালি খান আর বিদ্যা বালান। এই পরিণীতায় ভেসে গিয়েছিল আম বাঙালি, কারণ ললিতা রূপে এমনটা যে আর কাউকে মানায়নি যেমনটা বিদ্যাকে মানিয়েছিল। তার ঢুলু ঢুলু বাঙালি লক্ষ্মীশ্রী মুখ, লম্বা বেনি, লাজুক হাসি, বড লাল টিপ সব মিলিয়ে পারফেক্ট ললিতা হয়ে উঠেছিলেন বিদ্যা বালান। ए दीदी कहाँ थी अब तक? यही तो थी अंदर। सुंदर लग रही है ना? देखो शिखा कितनी हैंडसम लग रही है ना धोती में, नहीं? আর এইভাবে বিদ্যা বালান করেছিলেন তার আইকনিক বলিউডের ডিভিউ। তবে এই সুযোগটাও খুব সহজে আসেনি, কিন্তু প্রযোজক বিনোদ চোপড়া চেয়েছিলেন ললিতার চরিত্রে ঐশ্বর্য রায়কে, কিন্তু প্রদীপ সরকারের কথায় প্রযোজক বিদ্যাকে নিতে রাজি হন। প্রায় 6 মাস ধরে 40 বার স্ক্রিন টেস্ট দেওয়ার পর ফাইনালি সুযোগটা পেয়েছিলেন পর্দার সিল্ক। আসলে প্রথম ছবি ভালো থেকোতে বিদ্যা এত ভালো অভিনয় করেছেন যে প্রদীপ সরকার আর কাউকে ভাবতে পারেনি। সে ছবিতে ছিলেন আনন্দময়ী নামে এক জাতিস্বর এর ভূমিকায়। বিদ্যা স্ক্রিন শেয়ার করেছিল সৌমিত্র পরমব্রত জয় সরকার এর বিপরীতে। এরপর বিদ্যার অভিনয় দেখে প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বিদ্যা বালান। তাই ভালো থেকো। এরপর বিদ্যা বালনের উপস্থিতি অনিবার্য হয়ে উঠেছিল প্রদীপের পরিণীতায়। এরপর বিদ্যার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান খুদ বিনোদ চোপড়াও। তিনি তাকে সুযোগ দেন লাগে রাহো মুন্না ভাই আর ইকো লভ্য ছবিতে। অডিশন দেন ওম করা ছবির জন্য, তবে তিনি এবার ব্যর্থ হন। তবে তখন এই প্রজেক্ট মুলতবি রাখেন বিশাল ভরদ্বাজ। তবে তাতে বিদ্যা বালন এর বলিউডের বিজয়ের রথ থামানো যায়নি। মণি রত্নামের গুরু ছবিতে তো স্পেল বাউন্ড অভিনয় করলেন। এতদিন যারা কুৎসিত মোটা বলে বিদ্যা বালানকে রিজেক্ট করে এসেছিল, শুরু হলো তাদের হাত কামড়ানোর পালা। কারণ সবাই বুঝে গেল বিদ্যা লম্বা রেসের ঘোড়া। তিনি অত্যন্ত বুদ্ধিমতী, শিক্ষিত। তিনি অন্য অভিনেত্রীর থেকে বেশি অনুভূতি প্রবণ, বোধ বুদ্ধি বিচক্ষণতা, সমাজ সচেতনতা অনেক বেশি। সেই জন্য বিদ্যা শুধু একজন সো কল্ড গ্ল্যাম কুইন নন। প্রচারের ঝলমলে আলো বিজ্ঞাপনে ছবিতে তিনি নেই, তবু তার দায়িত্ব সমসাময়িক অভিনেত্রীদের থেকে অনেক বেশি। আর 5টা নায়িকার সাথে ইঁদুর দৌড়ে না দৌড়ে নিজের আলাদাই ঘরোয়া না তৈরি করে ফেলেছিলেন বিদ্যা বালান। কিন্তু নিন্দুকেরা চুপ থাকার বান্দা নয়। কোথাও দৌড়াতে না পেরে শুরু হয় বডি সেভিং। লোকেরা বলতে থাকে বিদ্যার সাজগোজ পোশাক জঘন্য। কিসমত কানেকশনের পর বাজারে চলে আসে এক নতুন গসিপ, বিদ্যার সাহিত্য নাকি চুটিয়ে ডেট করছেন। দুজনে কেউই ব্যাপারটা স্বীকার করেননি, তবে এক ইন্টারভিউতে বলেছিলেন তার বয়ফ্রেন্ড তার পোশাক নিয়ে মারাত্মক হাসিঠাট্টা করেন, তার প্রতিটি কথায় ভুল খুঁজে বের করতেন। বিদ্যা কারও নাম নেননি, কিন্তু ভক্তদের অনুমান তিনি শাহিদ কাপুর ছাড়া আর কেউ নন। বৃষ্টির কন্ট্রোভার্সিটির জন্ম দিয়েছিল বিদ্যার এই স্টেটমেন্ট। কিন্তু বিদ্যা বালান ভালোই জানেন কোন কন্ট্রোভার্সি কিভাবে হ্যান্ডেল করতে হয়। ফ্যাশন সিন্স বডি সেভিং এর কন্ট্রোভার্সিতে বেছে নিয়েছিলেন সবচেয়ে সুন্দর পোশাক, শাড়ি। শাড়িতে বিদ্যা বালান যেন পাশের বাড়ির মেয়েটা তুলনা হতে থাকলো রেখার সাথে, কিন্তু বিদ্যা তো ট্রেন্ড বেকার। কিন্তু এরপরই শাড়ি গালের ইমেজটা এক নিমিষে ভেঙে ফেলেন তার ডার্টি পিকচার ছবিতে। একেবারেই ভোলটক তারে ধরা দিলেন অভিনয়ে। যখন বিদ্যা আনন্দ দিয়ে শুরু করেছিলেন, সেই বিদ্যা খোলামেলা পোশাক, খোলামেলা শরীর, উন্মুক্ত বক্ষ ভাঁজে তীব্র যৌনতার আবেশ ছড়িয়ে পড়ল বড় পর্দায়। আর ঝড় তুললেন বিদ্যা। নাসার উদ্দিন শাহ, ইমরান হাশমি আর বিদ্যা বালান পর্দায় কি বাজেটটা তৈরি করেছিলেন তারা। সিল্কের অভিনয়ের জন্য 10 কেজি ওয়েট বাড়িয়েছিলেন, পেয়েছিলেন জাতীয় পুরস্কার, আর বোনা হিসেবে মিলেছিল ঢের সারা গালমন্দ। বিদ্যা বালান কি সেই সব শুনে কষ্ট পেয়েছিলেন কি জানি, কিন্তু আমি যদি বিদ্যা হতাম সাংঘাতিক আনন্দিত হতাম। পুরুষ
শাসিত বলিউডে নারী নারী কষ্টের নায়িকা তখন বিদ্যা বালন, যার বেশিরভাগ ছবিই সকল নায়িকা নির্ভর ছবির ধারণা তার সময় থেকেই শুরু হয়েছিল, সেটা ডার্টি পিকচার হোক কি বেগমজান কিংবা কাহিনীর মতো লো বাজেটের মুভি। যেই মুভিটা ট্রলারি কথা ছিল না, সেটাকেও সুপারহিট করেছিলেন চোখ ধাঁধানো অভিনয় দিয়ে। তিনি যেমন ট্রেন বেকার তেমনি ট্রেন সেটারও। সেই জন্যই ললিতাকে দেখায় যায় সিল্ক মেকার ভূমিকা। একটা সময় পর ইন্ডাস্ট্রির লোক নায়ক বলতে শুরু করেছে। একবার একথা বলেছিলেন বিদ্যার সারনেম বদলে খান করে নেওয়া। বিদ্যা কি জবাব দিয়েছিলেন জানেন? কেন পদবি বদলাবো, বরং কিং খান বদলে বালন করে নিক। তার বিয়ে নিউ হয়েছিল বিস্তুর কন্ট্রোভার্সি। সিদ্ধার্থ রায় কাপুর অলরেডি তখন দুবার ডিভোর্সি, তাই বিতর্কতা হবারই কথা ছিল। কিন্তু ব্যক্তি সিদ্ধান্তকে চেনার পর তার তৃতীয় স্ত্রী হতে দ্বিধা ছিল না বিদ্যা বালনের। সিদ্ধান্ত তার ভুল ছিল না, তার ম্যারেজ লাইফ ই প্রমাণ। তাই ব্যক্তিগত জীবন হোক কি কর্মজীবন, বিদ্যা বাস্তবে বিচক্ষণ। সিনেমার আগে তিনি পিক দেখে নেন। অট্টলিকা প্রবাহে কোনদিনই গা ভাসাননি। বারংবার প্রমাণ করেছেন কি নিছক নায়িকা অভিনেত্রী নন, বরং তাকে ভেবেই লেখা হয় ছবির গল্প।